প্রতিদিনের মতো আজকেও আমি গোসল করতে ঢুকে হাতের কাপড়গুলো হ্যাঙ্গারে রেখে পরনের জামাটা খুললাম, আর চোখে তাকিয়ে দেখি বাথরুমের ফুটো দিয়ে যথারীতি সেই চোখটি আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে রইলাম, কারণ আমি আজকে বুদ্ধি খাটিয়েছি যে কোনো ভাবেই বাথরুমের ফুটো দিয়ে উকি দিয়ে লোকটাকে ধরবো। আমি চোখটি দেখেও না দেখার ভান করে হাতে সাবান মাখতে লাগলাম। গায়ে সাবান মাখছি না, কারণ আমার উদ্দেশ্য আজকে উকি দেওয়া লোকটাকে হাতে নাতে ধরবো। এবার আমি ইচ্ছা করে পায়ে সাবান মাখছি, এমন ভাবে সাবান মাখছি যেন লোকটি বুঝতে না পারে যে আমি তাকে ফলো করছি। আমি যখন পায়ে সাবান মাখছিলাম তখনও দেখলাম লোকটি চোখ বড় বড় করে আমার সাবান মাখার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এবার পায়ে সাবান মাখা বাদ দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আমি আগে থেকেই বাথরুমে ঢোকার সময় বাথরুমের হুক লাগাইনি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে লোকটাকে আজকে হাতে নাতে ধরবো। তাই চট করে দরজা খুলে ফেললাম। আমাকে হঠাৎ করে দরজা খুলতে দেখে লোকটি পালিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে গেল। আমি বাথরুম থেকে বের হওয়া মাত্র লোকটির পা চেপে ধরলাম। তারপর যখনই লোকটির দিকে তাকালাম তখনই চমকে উঠলাম, হতবাক হয়ে পড়লাম। এ কি, আপনি তাহলে প্রতিদিন আমার বাথরুমের ফুটো দিয়ে কিংবা দরজার ফুটো দিয়ে আমাকে ফলো করেন? আমার অন্ধ চাচা শ্বশুর কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি তার কথা পাত্তা না দিয়ে শাশুড়ি মাকে ডাকতে লাগলাম, মা তাড়াতাড়ি আসুন, দেখে যান কি আমার বাথরুমের ফুটো দিয়ে উকি দিত। সাথে সাথে পাশের রুম থেকে আমার ননদ এবং শাশুড়ি দৌড়ে আসলো। আমার শাশুড়ি এসে বলল, এ কি মমিন, তুমি না অন্ধ, চোখে কিছু দেখো না, অথচ সেই তুমি বাথরুমের ফুটো দিয়ে আমার ছেলের বউয়ের দিকে উকি দাও? সাথে সাথে অন্ধের অভিনয় করা আমার সেই চাচা আমার শাশুড়ির পা চেপে ধরে বলল, ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার শাশুড়ি উত্তেজিত হয়ে বলল, মাপ কিসের মাপ? ভুল করলে মাপ করা যায়, অপরাধ করলে নয়। তুমি যেটা করেছো সেটা অপরাধ। একে তো অন্ধের অভিনয় করে আমাদের সংসারে ঢুকে যাও, তার উপর আমার ছেলের বউয়ের বাথরুমে উকি দিয়েছো। তোমার কি একবারও মনে পড়েনি ভাইয়ের ছেলে মানে নিজের ছেলে? তার বউয়ের শরীর দেখতে তোমার বিন্দু পরিমাণ বিবেকে বাঁধলো না? এমন সময় আমার দেবর বাবু বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। এসে সে বলল, কি হয়েছে, এখানে এত চেঁচামেচি করছো কেন? চাচা কি হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়েছে? তাড়াতাড়ি চাচাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। ওর মতো বদমাশকে ডাক্তারের কাছে না, পুলিশের কাছে নিয়ে যাও। এসব তুমি কি বলছো? পাশে দাঁড়ানো রেশমি বলল, হ্যাঁ ভাইয়া, মা ঠিকই বলেছে। চাচা এতদিন ধরে আমাদের সংসারে অন্ধের অভিনয় করেছে। ভাবি প্রতিদিন বাথরুমে গোসল করতে গেলে কিংবা রুমে একা ঘুমোতে গেলে যে চোখ দেখতে পেত সেই চোখটি ছিল চাচার চোখ। চাচা এতদিন ধরে অন্ধের অভিনয় করে আমাদেরকে ঠকিয়েছে। সাথে সাথেই বাবু বলল, ছি চাচা ছি, বাবা মারা যাওয়ার পর আপনাকে আমরা বাবার আসনে বসিয়েছিলাম, আর আপনি এমনটি করতে পারলেন? আমি এক্ষুনি থানায় ফোন করে পুলিশ এনে ওনাকে ধরিয়ে দিব। এমন সময় আমি বললাম, তোমার ভাইয়া ফোন করেছে, কিছুক্ষণের মধ্যে সে বাসায় আসবে, তাই তার জন্য একটু অপেক্ষা করা উচিত। বৌমা ঠিকই বলেছে, আমরা সবাই সাদ্দামের জন্য অপেক্ষা করি। যেহেতু সাদ্দামই তো চাচাকে এই বাড়িতে ঢুকিয়েছে, তাই তার মতামতের দরকার আছে। শেষ পর্যন্ত বাবু চাচাকে ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। ঘন্টাখানেক পরে সাদ্দাম চট্টগ্রাম থেকে এসেছে। আমরা সবাই চাচাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি। চাচা অপরাধীর মতো ফ্লোরে হাত পা ছেড়ে বসে আছে আর ছোট ছোট করে কাঁদছে। এমন সময় সাদ্দাম ড্রয়িং রুমে প্রবেশ করলো। সাদ্দাম ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথেই চাচা সাদ্দামের পা জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, বাবা সাদ্দাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এখন তোমরা আমাকে ক্ষমা না করলে আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তোর মতো মানুষের গলায় দড়ি দিয়ে মরা উচিত। যার কাছে মা বোন পরিচয় নেই সে তো মানুষরূপী জানোয়ার। সাদ্দাম চাচার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঘটনা কি আমাকে একটু খুলে বলো তো? তোমাকে যে আমি বলতাম আমি গোসল করতে গেলে একটি চোখ বাথরুমের ফুটো দিয়ে আমার দিকে তাকায়, ঘুমোতে গেলে গভীর রাতে আমাদের দরজা দিয়ে একটা চোখকে তাকিয়ে থাকতে দেখি, সেই চোখটি হচ্ছে এই অন্ধ চাচার চোখ। সাদ্দাম অবাক হয়ে বলল, চাচা তো অন্ধ মানুষ, উনি তোমার গোসল করা দেখবে কিভাবে? মিথ্যা কথা, চাচা আমাদের কাছে অন্ধের অভিনয় করত। আজকে ভাবি চাচাকে হাতে নাতে ধরেছে। এত কথা না বলে থানা থেকে পুলিশ এনে বদমাশটাকে ধরিয়ে দে। ছি চাচা ছি, তুমি এমনটা করতে পারলে? পাশে দাঁড়ানো আমার ননদ রেশমি বলল, একটা কথা এতদিন আমি তোমাদের কাছ থেকে লুকিয়েছিলাম। সেদিন আমি মনে করেছিলাম চাচা অন্ধ। কোন দিন? একদিন আমি স্কুল থেকে বাড়িতে এসে স্কুলের ড্রেস পাল্টাচ্ছিলাম। আমি মনের সুখে গুনগুন করে গান করছিলাম আর স্কুলের ড্রেস পাল্টাচ্ছিলাম। ভুল করেও বুঝতে পারিনি চাচা আমাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল। হঠাৎ স্কুল ড্রেসটা খুলতে গিয়ে আমার চোখ যায় পেছনের দিকে। আমি চমকে উঠে চাচাকে দেখে বলি, চাচা আপনি এখানে কি করছেন? চাচা তখন অন্ধের অভিনয় করতে করতে বলল, ও আচ্ছা, এটা বুঝি তোমার রুম? আমি অন্ধ মানুষ তো, তাই ড্রয়িং রুম থেকে হাতড়াতে আসতে গিয়ে নিজের রুম মনে করে তোমার রুমে চলে এসেছি। তুমি কখন এসেছো? এই তো চাচা, একটু আগে আমি স্কুল থেকে এসেছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার নিউটেনে উঠেছি। আমি কি একটু তোমার এখানে বসতে পারি? চাচা আমি এখন স্কুল থেকে এসেছি তো পোশাক পরিবর্তন করব, তাই আপনি একটু কষ্ট করে আপনার রুমে চলে যান। আমি তো অন্ধ মানুষ।
মানুষ, চোখে কিছু দেখি না। আমার সামনে তুমি পোশাক পাল্টালেও সমস্যা কি? তবুও চাচা আমার আনইজি লাগবে, আপনি দয়া করে চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম বলেই চাচা হাতড়াতে হাতড়াতে চলে গেলেন। সেদিন চাচাকে আমার সন্দেহ হয়েছিল। রেশমির মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল, তোরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি? এক্ষুনি থানায় ফোন করে পুলিশ এনে হারামজাদাকে ধরিয়ে দে। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চাচা আবারও হাউমাউ করে কেঁদে বলল, দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্বামী সাদ্দাম সবাইকে থামিয়ে দিয়ে বলল, আপনি এভাবে চলে যেতে পারেন না, আমি আপনার ছেলে সাইফুলকে ফোন করব, তার হাতে আপনাকে তুলে দিব। সাথে সাথে চাচা আবার বলে উঠল, তোমরা প্রয়োজনে আমাকে পুলিশের হাতে দাও, তারপরও আমার ছেলের হাতে দিও না, না হয় আমাকে যেতে দাও। চাচার কথা শুনে আমার দেবর বাবু বলল, আপনাকে যদি আমরা এভাবে ছেড়ে দেই, আপনি অন্য কোথাও গিয়ে কোনো দুর্ঘটনা করলে শেষে দোষ আসবে আমাদের উপর। তাই বড় ভাই যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। তারপর বাবু সাদ্দামের দিকে তাকিয়ে বলল, বড় ভাই তুমি এক্ষুনি সাইফুলকে ফোন করো, তাকে এক্ষুনি আসতে বলো, ছেলের হাতে তার বাবাকে তুলে দাও। আচ্ছা তোরা এখানে বস, আমি রুমে গিয়ে সাইফুলকে ফোন দিচ্ছি। বলেই আমি আর সাদ্দাম আমাদের রুমের দিকে চলে আসলাম। রুমে এসেই সাদ্দাম বলল, যে চাচাকে আমি নিজের বাবার মতো সম্মান করেছি, সেই চাচা কিনা আমাদেরকে এভাবে ঠকিয়েছে। ওনার হাবভাব দেখে আমি আগেই সন্দেহ করেছিলাম, কারণ অন্ধ মানুষের চোখের রেটিনা সহজে নড়ে না। কিন্তু চাচাকে দেখতাম প্রায় সময় আমার দিকে নতবা রেশমির দিকে তাকিয়ে থাকতে। তোমরা যেহেতু ওনাকে অন্ধ বলতে, তাই আমি অতটা অবিশ্বাস করতাম না। কথাগুলো বলতে বলতে সাদ্দাম সাইফুলকে ফোন দিতে লাগলো। সাইফুল হচ্ছে এই চাচার বড় ছেলে। সাইফুল সাদ্দামের কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল তুই কোথায়? এই তো ভাইয়া, আমি রাস্তায় বাসার দিকে যাচ্ছিলাম। তুই এখন আমাদের বাড়িতে আসতে পারবি? কেন ভাইয়া, কোনো সমস্যা? তেমন সমস্যা না, তবে আবার অনেক বড় সমস্যা। এখানে একটা কথা বলে রাখি, সাইফুল কিন্তু জানতো না ওর বাবা যে আমাদের বাসায় ছিল, কারণ চাচা সেটা নিষেধ করেছে। তাই আমরা কখনো সাইফুলকে বলিনি ওর বাবা আমাদের বাসায় আছে। তাই সাইফুল একটু টেনশনে পড়ে গেল। সাইফুল আবার বলল, ভাইয়া এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকালে আসলে হবে না? না এক্ষুনি আয়, জরুরি কথা আছে। আচ্ছা ভাইয়া আসছি। বলেই সাইফুল মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমরা তখন সবাই মিলে চাচাকে নিয়ে ড্রয়িং রুমে সাইফুলের জন্য অপেক্ষা করছিলাম। সাইফুল এসে ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথে বাবাকে দেখে চমকে উঠল। তার বাবাকে দেখে বলল, বাবা তুমি এখানে? সাইফুলের কথা শুনে চাচা বলল, কি করব, তোরা দুই ভাই মিলে যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিস, তখন নিরুপায় হয়ে আমি সাদ্দামের আশ্রয়ে চলে আসি। আমরা কি তোমাকে এমনিতেই ঘর থেকে বের করে দিয়েছিলাম? তোমার কৃতকর্মের জন্য তোমাকে আমাদের বউয়েরা ঘর থেকে বের করে দিয়েছিল। সাইফুলের কথা শুনে আমার শাশুড়ি বলল, তোর বাবা ওখানে আবার কি অঘটন ঘটিয়ে আমাদের এখানে আসলো? সে কথা পরে বলছি, কিন্তু সাদ্দাম ভাই আপনি আমার বাবাকে কোথায় পেলেন? সাইফুলের কথা শুনে সাদ্দাম বলল, একদিন সন্ধ্যায় আমি আর বাবু অনেকগুলো বাজার সদাই করে রাস্তা দিয়ে ফিরছিলাম। শীতের রাত হতে রাস্তাঘাটে তেমন মানুষজন ছিল না। বাবু হঠাৎ দূর থেকে একটা আধবয়স্ক লোককে লক্ষ্য করে, যিনি শীতের মধ্যে ঠকঠক করে কাঁপছিল। তাকে দেখে বাবু আমার উদ্দেশ্যে বলল, বড় ভাই ওই দেখো একটা লোক শীতে কিভাবে কাঁপছে। আমি তাকিয়ে দেখি লোকটি সত্যি ঠান্ডার মধ্যে অনেক কাঁপছে। তাই আমরা দুই ভাই লোকটির কাছে যাই। যাওয়ার সাথে সাথে আমি চাচাকে চিনতে পারি। চাচা আমাদেরকে দেখেও না দেখার ভান করে বলল, বাবা আমি অন্ধ মানুষ, ঠান্ডায় হাত পা অবশ হয়ে এসেছে, আমাকে কি একটু আশ্রয় দেবে? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। বাবু বলল, বড় ভাই ওনাকে আমাদের দুঃসম্পর্কে মমিন চাচার মতো লাগছে না? হ্যাঁ উনি আমাদের মমিন চাচা, কিন্তু আমি তো জানি উনি চোখে দেখে, এখন অন্ধ বলছে কেন? আমার কথা শুনে সেদিন চাচা বলেছিল, বাবা তোমরা কে? তোমরা আমার নাম জানো কিভাবে? চাচা আমি রূপগঞ্জের মৃত মোর্শেদের ছেলে সাদ্দাম, আর ও হচ্ছে আমার ছোট ভাই বাবু। চাচা সাথে সাথে বলল, আমার চাচাতো ভাই মোর্শেদের ছেলে সাদ্দাম ও বাবু? হ্যাঁ চাচা, কিন্তু আপনি তো চোখে দেখতেন, এখন অন্ধ হলেন কিভাবে? চাচা তখন কাঁদতে কাঁদতে বলল, বিনা চিকিৎসায় অন্ধ হয়ে গেছি। আপনার বড় ছেলে সাইফুল ও তার ছোট ভাই রাকিবুল ওরা কোথায়? ওই কুলাঙ্গারদের কথা আর বলিস না বাবা, দুটো কুলাঙ্গার আমার পেটে ধরেছি। ওরা বউয়ের কথা ছাড়া চলে না। আমার চোখে সমস্যা হয়েছে, ওরা বউয়ের কথা ধরে আমার চোখের চিকিৎসা করায়নি, তাই আমি অন্ধ হয়ে গেছি। আর এখন অন্ধ হয়ে যাওয়ার পরে ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলেছে আমি নাকি ভিক্ষা করে খাবো। অন্ধ মানুষকে নাকি অনেক টাকা ভিক্ষা দেয়। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে হাঁটতে হাঁটতে কখন যে এখানে চলে এসেছি বুঝতেই পারিনি। কি বলেন চাচা, ওরা এত বড় অমানুষ হলো? আমি এক্ষুনি সাইফুলকে ফোন দিচ্ছি। সাথে সাথে চাচা আমাকে থামিয়ে দিয়ে বলল, না বাবা ওদেরকে ফোন করিস না, আমি মরে গেলেও আর ওই সংসারে ফিরে যাব না। তোরা যদি আমাকে নিয়ে না যাস তাহলে আমাকে রেল স্টেশনে রেখে আয়, আমি ওখানে ভিক্ষা করে খাবো। আমি বললাম, আমরা থাকতে আপনাকে ভিক্ষা করে খেতে হবে কেন? তাছাড়া আমার বাবা বেঁচে নেই, আপনি আমাদের সংসারে বাবার মতোই থাকবেন। বলেই সেদিন চাচাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। সাদ্দামের মুখে সব কথা শোনার পর সাইফুল বলল, ছি বাবা ছি,
আমাদের নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে তোমার জিও ভাই একবারও আটকালো না? আমরা কি তোমাকে বের করে দিয়েছিলাম নাকি তোমার কৃতকর্মের জন্য তুমি মুখ দেখাতে না পেরে চলে এসেছিলে? তোর বাবা আবার ওখানে গিয়ে কি অকাম ঘটালো? সাইফুল মাথা নিচু করে বলল, আমরা দুই ভাই চাকরি করি, সাথে আমাদের বউয়েরাও চাকরি করে। ঘরের কাজ কাম করার জন্য মুন্নি নামের আধা বয়স্ক একটা মহিলাকে রেখেছিলাম। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে বাবা ওই মুন্নি আপাকে জড়িয়ে ধরেছিল। পরে সন্ধ্যার সময় আমরা আসার আগে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই থেকে আমরা আর বাবার খোঁজ পাইনি। সাইফুলের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল, মমিন, তুমি মরতে বসেছ, অথচ এখনো তোমার চরিত্রটা ঠিক করতে পারলে না। চাচা তখন হাত জোর করে বলল, আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দাও, আমি তওবা করে আমার ছেলের সংসারে চলে যেতে চাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মমিন চাচাকে ক্ষমা করা যায় কিনা। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ওনাকে ক্ষমা করব অথবা পুলিশের হাতে তুলে দিব। আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।